17 বছরের নাবালিকাটিকে চাকরি দেওয়ার টোপ দিয়ে বিধায়ক তার বাড়িতে রেখেছিলেন 2017 সালে। হ্যাঁ, আমি উত্তরপ্রদেশের উন্নাওয়ের কথা বলছি। উন্নাও ধর্ষণ কাণ্ড গোটা দেশ তোলপাড় করেছিল। বাড়িতে টেকে অভিযোগ ওই বিধায়ক এবং তার সঙ্গী সাথীরা সকলে মিলে নিশ্চিন্তে ধর্ষণ করেছিল। গণধর্ষণ খোদ বিধায়কের বাড়িতে, বিধায়কের নেতৃত্বে তোলপাড় হলে গোটা দেশ। মেয়েটিকে বারবার মেরে ফেলার চেষ্টা করা হয়, তার বাবা চিৎকার করায়, আদালতের দ্বারস্থ হয়। অভিযোগ, তার বাবা তার সঙ্গী সাথীকে গাড়িতে পিষে মারা হয়, হত্যা করা হয়। আরও তোলপাড় হয়ে ওঠে। অবশেষে সেই অভিযুক্ত বিধায়ক, তার যাবজ্জীবন সাজা ঘোষিত হয় আদালতের দ্বারা এবং জরিমানা হয় বিপুল পরিমাণ। দেশের মানুষ শান্তি পায় বলা যায়। কোন জাতি, কোন ধর্ম, কোন রাজনীতির লোক আমার জানার দরকার নেই। মেয়েটি যে ধর্ষিতা হয়েছিল এটা নিশ্চিত করে প্রমাণিত। সে কোনো কারণে বেঁচে গেছে, মরে যাওয়ার কথা ছিল তার। তার বাবা কিন্তু মারা গেছে। প্রতিবাদ করেছিল না? এত প্রভাবশালী বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না, ভাবা দরকার। তার মেয়েকে তো ইউজ করতেই পারে, সে তো ক্ষমতাশালী জনপ্রতিনিধি, তার অধিকার আছে। হ্যাঁ, যেমন সাজানোর অধিকার আছে, দিদি তাকে অধিকার দিয়েছে ওই সন্দেশকালী মহিলাদেরকে নোংরামি করতে বাধ্য করা, নোংরামির ট্র্যাপে ফেলার অধিকার। বীর ভোগ্যা বসুন্ধরা না, ঠিক তাই। এই সাজা হয়েছিল 2019 সালে, 2 বছর পর। এখন 2025। কদিন আগে আবার উনি জামিনে মুক্তি পেয়েছেন। ধর্ষণকারী যাবজ্জীবন সাজা, আবার জামিনে মুক্ত। কিভাবে পেলেন? ওই ধর্ষিতার মা বা বাড়ির পরিবারের লোকেরা চিৎকার করে বলল, পয়সা পয়সা, দাপট, ক্ষমতা, তার জন্য মুক্তি পেয়েছে। সে আবার মার খাচ্ছে পুলিশ হাতে, আবার নিগৃহীত হচ্ছে মা। প্রতিবাদ করেছে কেন? সব মেনে নিলাম আমি। আদালত আদালতের মতো চলবে, ভালো মন্দর মতো চলবে। তাহলে আদালতের কাছে আমার সুনির্দিষ্ট প্রশ্ন, উন্নামের ওই অভিযুক্ত বা যে অভিযোগ করেছে ওই মহিলাটি কি ধর্ষিতা হয়নি? তাহলে কে ধর্ষণ করেছিল? সাথীরা কার হওয়া উচিত ছিল? এত দ্রুত জামিন পেয়ে গেল কেন? যাবজ্জীবন জামিনে চলে গেল কেন? ক্ষমতা, পয়সা, কানেকশন। আদালত কি কানেকশনে চলে নাকি? আমি জানি না। কেউ তো অপরাধ করেছে, তো অপরাধটা কি করেছে? ওই বিধায়ক যদি অপরাধ না করে থাকে তাহলে অপরাধটা কি করলো? নাকি পুরোটাই সাজানো, পুরোটাই গল্প, পুরোটাই মিথ্যা? এত কিছু সব মিথ্যা? ভাবা দরকার। কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর যেটা বিষয়, আমি সবটা মেনে নিলাম, এই দেশে এমন হয়, ধনঞ্জয়দের ফাঁসি হয়, বাকিরা এনজয় করে, সব কিচ্ছু হয় না। পয়সা লোকরা এনজয় করবে, আর ফাঁসিটা কাদের হবে? ধনঞ্জয়ের হবে। কিন্তু সবচেয়ে দুশ্চিন্তা মানুষের মাইন্ডসেট এবং রাজনৈতিক দলগুলোর মাইন্ডসেট। আমি কোনো নির্দিষ্ট দলকে অভিযুক্ত করছি না, কিন্তু কেউ আমার প্রতি রাগ করবেন না ভুল করে। আচ্ছা, সে তার বিরুদ্ধে এত বড় অভিযোগ, তাকে যখন জামিন দেওয়া হলো, আমি বাংলাতেও দেখেছি, চোর চিটিং বা ছ্যাচোর জেলে ছিল, জামিন পাওয়ার পর তাকে নিয়ে সেলিব্রেশন হচ্ছে। মনে পড়ে তো এই মদন মিত্র নাকি সে কোনো দোষ করেনি, তার জেলে ছিল কেন দিন ধরে? আমি জানি না। উন্নয়নের যে ধর্ষণ উত্তরপ্রদেশ আর কি, সে যখন বেরোচ্ছে তাকে জয়ধ্বনি দেওয়া হচ্ছে, গলায় ফুলের মালা পরানো হচ্ছে। আমার একটু বুকে না কষ্ট হয়েছে, জানেন। মানুষ কি হতে পারে? মানে ধরুন কেউ জামিন পেয়ে গেল, কেউ তো অপরাধ করেছে। হাঁসখালিতে তো কেউ অপরাধ করেছিল, হাঁসখালিতে এতদিন পর তো দিদি কি বলেছিলেন, আমাদের মাননীয় দিদি, মানবিকতার মূর্ত প্রতীক দিদি, যে ও নিশ্চয়ই প্রেগনেন্ট ছিল, ওর সাথে কোনো অ্যাফেয়ার ছিল। অর্থাৎ অ্যাফেয়ার থাকলে প্রেগনেন্ট হয়ে যাবে, আর প্রেগনেন্ট হয়ে গেলে তাকে মানে ওই জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিতে হবে, এবং সমস্ত তদন্ত করার আগেই দিদি ধরে ফেলবেন। অবশেষে অপরাধী ধরা পড়েছে এবং প্রমাণিত হয়েছে, 3 জনে যাবজ্জীবন। তার দিদি কি করলেন? তার দিদি অপরাধীকে বাঁচাতে চেয়েছিলেন। আমি বলছি, সব রাজনৈতিক দলগুলো কম বেশি এক অবস্থা। কি বিজেপি কে থেকে মুক্ত আমি জানি না সেটা। আচ্ছা,
আচ্ছা এটা বলি, দীপু দাসকে যারা ওই নির্লজ্জের মতো হত্যা করেছে, অমানবিকভাবে নারকীয়তার সাথে হত্যা করেছে, দীপু দাস বাংলাদেশে বলছি, সেই দীপু দাসকে যদি কোনোভাবে বাংলাদেশের কোনো সরকার তার অপরাধীদের শাস্তি দেয়, ধরলাম শাস্তি দিল, কোনো কারণে হয়তো কেউ শাস্তি দিল, পরবর্তী কোনো গভর্নমেন্ট এসে দীপু দাসের অপরাধীদেরকে শাস্তি দিল, আজকেও নাকি অমৃত বলে একজন হিন্দু যুবককে মেরে দিয়েছে বাংলাদেশে, এরকম চলতে থাকবে। এটা একটা ফেনোমেন, একটা অসুখের নাম, চলতে থাকবে। তারপরে যাবজ্জীবন হবে, ধরুন আমরা হাততালি দেবো, যাকে একটা ভালো কাজ হয়েছে, যাবজ্জীবন হয়েছে, দীপু দাসের অপরাধীদের যাবজ্জীবন হয়েছে। তার 2 বছর পরে দীপু দাসের অপরাধী ছাড়া পেয়ে গেল। আমরা দেখতে পেলাম কেউ তো অপরাধ করেছে, যারা ওই দাঁড় করিয়ে জ্বালাচ্ছিল তাদের তো 18 থেকে 20 বছর বয়স মূলত বাংলাদেশে, তারা তো অপরাধ করছে, পৃথিবী দেখতে পাচ্ছে। তারপরে তাদের যখন যাবজ্জীবন বা ফাঁসি কিছু একটা ঘোষণা করলো, যদি ঘোষণা করে বাংলাদেশে কোথাও, যদি হয়, যদি কথা বলছি, তার 2 বছর পর যদি তারা ছাড়া পেয়ে জামিন পেয়ে যায়, তাহলে বাংলাদেশের মৌলবাদীরা, নোংরা লোকেরা যখন তাকে ফুলের মালা পরিয়ে সেলিব্রেশন করবে, ওই হাদির লোকেরা, তখন কি ভারতবর্ষের মানুষের ভালো লাগবে, নাকি তাদেরকেও ঘৃণা করতে ইচ্ছা হবে? আপনি ভারতের এই উন্নয়নের সাথে ওইটা তুলনা করে দেখুন, একই যাত্রায় পৃথক ফল হয় নাকি? আবার হয় না তো। ভণ্ডামিটা বন্ধ করুন, স্বচ্ছতাই হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, রাজনীতি নির্বিশেষে, পাপটা পাপই হয়। পরিষ্কার করে বলছি, পাপ হয়, পাপটা পাপ হয়, যেখানেই করুক, যারাই করুক। জিহাদি শব্দটাকে অত্যন্ত নিম্নমানের অপব্যাখ্যা করা হচ্ছে, এবং এটা করিয়েছে মুসলমানরাই। জিহাদের শব্দের যে ব্যঞ্জনা ইসলাম মতে, তাকে ভুলুণ্ঠিত করেছে মুসলমানরা। অন্য ধর্মাবলম্বীরা জিহাদি মানে কালপিট ধরবে তো, এটাই তো নিয়ম, এটাই তো প্রকৃতির বিধি। আজকে কিছু দেখি উর্দুভাষী লোকজন খুব লাফালাফি করছে কলকাতায়। বাংলাদেশে যে এখন ওই মুক্তিযুদ্ধ হয়েছিল না, পূর্ব পাকিস্তান বাংলাদেশ, তখন রাজাকার ছিল এই উর্দুভাষীগুলো, জানেন তো এটা? রাজাকার কারা ছিল? মূলত উর্দুভাষী, পাকিস্তানের খেচর ছিল না সব। এরা মার খেয়ে আবার বাংলাদেশ থেকে বিহারে চলে এসছে, আবার কিছু লোক কলকাতা বাস করছে, তারা আবার বলছে রাষ্ট্রবাদী। আমি এদের রক্তবীজকে চিনি। পশ্চিমবঙ্গে সবচেয়ে সংকটে কারা আছে জানেন? বাঙালি মুসলমানরা, সত্যি বলছি। এক তো দুধের গাই হয়ে দেখে গিয়ে সবচেয়ে অনুন্নত, সবচেয়ে অনগ্রসর, সবচেয়ে পিছিয়ে পড়া, আমরা জানি, সাচার কমিটির রিপোর্টে বলে দিয়েছে, বাঙালি মুসলমানরা ভারতবর্ষে যত মুসলমান বাস করে, সবচেয়ে পিছিয়ে পড়া মুসলমান এই পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানরা। তারা টোটাল পশ্চিমবঙ্গের জনগণের কত পার্সেন্ট? 95%। মাত্র 5% উর্দুভাষী, হিন্দিভাষী। দেখুন, বাম আমলে উর্দুভাষী হিন্দিভাষীদের দাপট ছিল, তৃণমূল আমলে এখনও পর্যন্ত সেই ববি হাকিম উর্দুভাষী হিন্দিভাষীদের দাপট। আবার বিজেপি ক্ষমতা আসেনি, দেখি রাষ্ট্রবাদীগুলো সব উর্দুভাষী হয়ে গেছে, অশিক্ষিত উর্দুভাষী। তারা দেখি সব টিভি চ্যানেল ঘুরে বেড়ায়, রাষ্ট্রবাদী তারা হয়ে গেছে। তাদের কোথাও লাইন পাইন আছে, দিল্লির সাথে কোনো জায়গায় হয়তো টেন্ডার ফেন্ডার পাবে, কোনো ধান্দা ফান্দা আছে। আবার দু একটা বাঙালিও যায় দেখি, পশ্চিমবঙ্গ উচ্চারণ করতে পারে না, মানে দুধের গাই লেভেলের লোককে তুলতে হবে, যোগ্য বাঙালিগুলো স্থান পাবে না। কি ভাই, মানে যোগ্য বাঙালি মুসলমান বলছি, পশ্চিমবঙ্গ পীরজাদা, দু একটা বাঙালি পীরজাদা যাবে, অশিক্ষিত বর্বর, শিক্ষা দীক্ষা রুচি কালচার কিচ্ছু নেই, ধর্মকে নিয়ে নোংরামি করে বেড়ায়। সেজন্য হুমায়ুন কবির মাতব্বর। আরে অনেকে বলছে হুমায়ুন কবির কেন বাবরি মসজিদ বললো, অন্য মসজিদ করলে আমাদের আপত্তি নেই। আরে এত নির্বোধ কেন? বাবরিটা বলেই তো তার রাজনীতি হবে, বাবরিটাই তো দেবার জন্য তার মসজিদ তৈরি করার চেষ্টা। সে মুসলমানকে বললো, তাকে তার মধ্যে ইসলামের মুসলমানত্ব এবং ইসলামের কি আছে, কি আছে। নিশা বলে মেয়েটি তো তার বন্ধু ছিল তিন ধরে, নিশা, যাকে এই বালিগঞ্জে টিকিট দিয়েছিল, পরে দেখলো যে মোল্লারা খেপে যাবে, তাই তাকে সরা, এই তো কথা। তো সে বাবরির নামটা নিয়েই তো নোংরা পলিটিক্সটা করতে চাইছে। তো ওর বাবরিটাই তো করে কবে খাওয়ার জায়গা, তো বাবরি মসজিদ বলবে, বাবরি মসজিদ তৈরি করবে, যাতে রাম মন্দির তৈরি করতে পারে কেউ, বাংলাতে নতুন করে রাম মন্দির তৈরি, এটাই তো আঁকছি, এতেই তো সেলিব্রিটি হওয়া যায়। ঠিক তাই হচ্ছে, এতে লোক মরবে, সাম্প্রদায়িক হানাহানি হবে। দিদি জগন্নাথ মন্দিরের পরে ওই দুর্গা প্রাঙ্গণ তৈরি করেছে, শুনলাম নাকি দুর্গা প্রাঙ্গণের জায়গাগুলো গরিব লোকদের জায়গা, তারা দাবি করছে ওখানে মুসলমানদের জায়গা আছে, যে জায়গার উপরই কাজটা হবে, শুনলাম আর কি। আর মহাকাল মন্দির ওই শিলিগুড়িতে এই বাবরি মসজিদ করার পর আরেকটা বাবরি মসজিদকে করবে, আরেকটা রাম মন্দির হবে, খুনোখুনি মারপিট হবে, দাঙ্গা হবে, আর উর্দুভাষী লোকগুলো লাফালাফি করবে। কলকাতায় আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়টাকে হাইজ্যাক করে নিয়েছে উর্দুভাষীরা। হয়েছে দেখুন, আলিয়া বিশ্ববিদ্যালয় একটা মাত্র মুসলমানদের শিক্ষাঙ্গন, বড় শিক্ষাঙ্গন,
সেটা উর্দুভাষীরা হাইজ্যাক করে নিয়েছে, বাঙালিদের সব বের করে দেবে। মৌলানা আজাদ কলেজটা উর্দুভাষীরা হাইজ্যাক করে নিয়েছে, মুসলিম ইনস্টিটিউট হল উর্দুভাষীরা হাইজ্যাক করে নিয়েছে, কলকাতাতে উর্দুভাষী মুসলমানরা সব হাইজ্যাক করে নিল, বাঙালিদের অস্তিত্ব নেই। সেইটাকে আবার বাংলার মিডিয়াগুলো তাদেরকে দেখে ইন্ধন দিচ্ছে। তারা কেউ শুয়ে পড়বে, কেউ সনাতনী হয়ে যাবে। ওগুলো তো ব্যবসা, একটা নোংরা ব্যবসা। হ্যাঁ, নোংরা ব্যবসা, আমি বলছি নোংরা ব্যবসা। কোনো রাষ্ট্রবাদীবাদী, ওরা অ্যান্টি দল হতে পারে, কোনো একটা রাজ্যের দল করলে রাষ্ট্রবাদীবাদী এই কথা বললো কে? কোনো রাজ্যের দল টল দিয়ে রাষ্ট্রবাদী দেশপ্রেমী কিছু প্রমাণিত হয় না। আমি তো রক্তাক্ত হয়েছি, আলোচনা নেই কেন? কি কি প্রমাণ আছে? রাষ্ট্রবাদিতার প্রমাণ কি আছে? কোনো একটা রাজনীতি দলের হয়ে কোনো একটা পলিটিক্যাল কোনো একটা টিভি চ্যানেল বলে রাষ্ট্রবাদী হয়? নির্লজ্জ তো সীমা আছে একটা নাকি? ভণ্ডামি তো সীমা আছে একটা নাকি? দেশমাতার জন্য আত্মবলিদান রক্ত দিয়েছে, নাম বলুন তো, কি নাম আছে পশ্চিমবঙ্গের নাম বলুন? কাজী মাসুম আক্তার একথা বলছে, অহংকার নেবেন না প্লিজ। আমার এখনো ন্যায় বিচার হয়নি, মিডিয়াগুলো চুপ করে বসে সব। আমি তো এখনো আদালতে লড়ছি, জাতীয় সঙ্গীতের জন্য আমাকে তো রক্ত দিতে হয়েছিল। ওটা তো দেশমাতার গান, ওটা তো দেশমাতার গান। লোহার রডটা ওটা আমার মাথায় পড়েনি, ওটা পড়েছিল ভারত মাতার মাথায়। স্বামী পরমাত্মানন্দজি টিভি চ্যানেলে দুদিন আগে বলছিলেন এই কথা। তো রাষ্ট্রবাদী আলোচনা করার জন্য আমাদের মতো লোক লাগবে না। ওই পকেট মার ওই রাস্তায় জ্যাকের স্ট্রিটে চপ্পল বেচে, আর তার ভাইরা তৃণমূলের ওই গুন্ডা, আমার কাছে খবর আছে, তোলা দায় করে 2-4টা মার্ডার করেছে। ইয়ার কি হচ্ছে কি সব সব পাগলামি হচ্ছে নাকি? আমি কারো বড় হই না, এসব ভণ্ডামি বন্ধ করে, এতে ক্ষতি হবে সমাজের। যারা রাজাকার ছিল, যারা বাংলাদেশে বাঙালিদের মেরেছিল, পাকিস্তানে হানাদার বাহিনীতে যুক্ত ছিল যে উর্দুভাষীরা, আমি পরিষ্কার ল্যাঙ্গুয়েজের কথা বলছি, বাংলা আমার, বাঙালি আমার, বাংলা ভাষা আমার। আমি বাংলা মিডিয়াম শিক্ষাঙ্গনকে উন্নত করার জন্য লড়াই করেছি, তার জন্য সম্মান পেয়েছি, স্বীকৃতি পেয়েছি রাজ্য সরকারের কাছ থেকে, কেন্দ্র সরকারের কাছ থেকে, দুই জায়গা থেকে পেয়েছি। আমি জানি কী করতে হয়, কী বলতে হয়। সেই রাজাকারদের একটা অংশ কলকাতা বাস করে। আর আরমান বলে আছে না, আমাদের রশিদ খানের ছেলে, ওস্তাদ রশিদ খান, তার ছেলে, ভালো ভালো, সে গান টান গায় ভালো। সে বলছে ইসলামিক মানে বিভিন্ন দরগাতে কি করা হয়, ওই কাওয়াল গেয়ে, গান গেয়ে ইসলামের সাধনা করা হয়, আরাধনা করা। আরে ইসলামে ওটা চলে না, অবৈধ। একটুখানি তো ইসলামিক জ্ঞান থাকতে, ভুল ঠিক যাই হোক, ওই কাবাল, ওই গান, ওই বাজনা, ওই দরগা একেবারে ইসলামে নিষিদ্ধ, অ-ইসলামিক কাজ, ইসলাম বিরোধী কাজ। ওটা ইসলাম ধর্মটা মানলে ওটা বিরোধী কাজ। কিচ্ছু জ্ঞান তুমি নেই তো, গানটা গাইতে পারে। সে হলো বুদ্ধিজীবী টিভি চ্যানেল, সে এখন টিভি চ্যানেল বুদ্ধিজীবী হয়ে গেছে, নাম ঠেলা বোঝাবার। আর সে গানটা ভালো গায়, তার বাপের থেকে শিখেছে। সে শিক্ষিত হলো কোথেকে আবার? তার জন্য তো মেধা লাগে, শিক্ষা লাগে, দীক্ষা লাগে, তো লেখাপড়া শেখাবো সবাইকে বলছে, দেখলাম টিভি চ্যানেলে সব নিয়ে হাততালি বাততালি, উরিস আবার কি ভালো বললো রে। আবার কিছু কিছু লোক আছে, কোন সময় কোনটা করলে বিখ্যাত হওয়া যায়। এই আমি গান গাইবো না, আমি ওখানে গাইতে যাব না, বাংলাদেশকে আমাকে খাওয়ায়। আরে বাংলাদেশ খাবে কেন? ভারত খাবে তো। তো বাংলাদেশ যখন খাওয়ায় না, বাংলাদেশে কোনো ব্যাপার থাকবে ওখানে, তাহলে দীপু দাসের ব্যাপার আছিস কেন? এটা তো মানবিকতার প্রশ্ন। অন্য দেশে যদি কোনো মানুষের প্রতি অত্যাচার হয়, মানবিক দৃষ্টিকোণ থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। সেই জন্য প্রতিবাদ, সে তো আমি প্রথম বলেছি। রাজ্যে প্রথম কোন মুসলিম বললো এটা যে তীব্র প্রতিবাদ করা উচিত এই বঙ্গের বাঙালি মুসলমানদের? এটা প্রথম বলেছে কাজী মাসুম আক্তার। খোঁজে দেখুন, দীপু দাসের মৃত্যুর 8 ঘন্টা পরে। বারবার প্রতিটা টিভি চ্যানেলে প্রতিদিন বলেছে। কেউ কেউ শিখছে, জানছে, মুখস্থ করছে কথাগুলো। আমি কাউকে তুচ্ছ করার জন্য কথাগুলো বলছি না, এগুলো বন্ধ হোক, এটা ভাঁওতা। আমি পরিষ্কার করে টিভি চ্যানেলগুলোকে বলছি, সিপিএম আমলে কিছু উর্দুভাষী নোংরা লোকদেরকে মুসলমানদের মুখ দেখানো হয়েছে। হ্যাঁ, তার আগে কংগ্রেস আমলেও তাই দেখানো হয়েছে। তৃণমূল আমলে আরও বেশি করে দেখা হয়েছে। আপনার তো ববি হাকিমকে নিয়ে, এ তো ববি হাকিমের ডুপ্লিকেট। এ কদিন পরে ক্ষমতা গিয়ে ববি হাকিম হবে, আর ইসলামের দাওয়াত দেবে মাথায় টুপি দিয়ে। ইসলামের দাওয়াত দেবে, আর ধর্মান্তরিত করানোর জন্য তোয়া করবে যে কোরআন পড়িয়ে ধর্মান্তরিত করা হবে, কোরআনের ওই আয়াত পড়িয়ে ইসলামে দাখিল করে তাকে ধন্য করা হবে। এই লোকগুলোই তো বলবে, এই উর্দুভাষীগুলোই তো বলবে। এরা এমনই তো লোক ছিল ফিরাদ হাকিম, মনে পড়ে না? জাভেদ খান তো এমনই লোক, নাকি অন্য লোক? জাভেদ খান না কি লোক? এই লোক তো সুলতান আহমেদ, এই লোকই ছিল নাকি অন্য লোক ছিল? এই উর্দুভাষী রাজ চলেছে। তো বিজেপি এখন তো ক্ষমতাসীন পশ্চিমবঙ্গের ধারে কাছে নেই। তাদের এই 95% বাঙালি মুসলমানের ভোটটা লাগবে, না 5% উর্দুভাষী মুসলমানের ভোটটা লাগবে? এটা ঠিক করুক আগে। বিজেপি রাজ্য অফিসগুলো থেকে উর্দুভাষী মুসলমান খুব আনা করে, তারা ধান্দাবাজি করেছে। কলকাতা থাকে তো তারা ওখানে ঘুরে বেড়ায় দেখি সবসময়, খোঁজ পাই আমি তাই। সুকচুর ফুরসুট করছে, তাদের লক্ষ্য হচ্ছে ব্যবসাপত্র করতে বিজেপি সাহায্য দেওয়া, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন সুযোগ সুবিধা যাতে ভাগ পায়।
একদিকে তৃণমূলের থেকে নিচ্ছে উর্দুভাষীগুলো, এখন কিছুটা বিজেপির থেকে নেবে। এ তো ধান্দাবাজি রে ভাই, পরিষ্কার ধান্দাবাজি। এগুলো বন্ধ হোক। বাংলার জয়গান হবে, বাংলা বাঙালি হিন্দু মুসলিম প্রত্যেকের। এই বাংলা ভাষাটা, বাংলা কৃষ্টি, বাংলা কালচার, এটা আমাদের। আমাদের আমিত্বকে বাঁচাতে হবে। রাজনীতি করার জন্য, ভণ্ডামি করার জন্য ওই গুন্ডাবদমা আজকাল তো গুন্ডাবদমা প্রশ্ন করে। কলকাতায় যত সাম্প্রতিক দাঙ্গা গণ্ডগোল কারা করে? উর্দুভাষী হিন্দিভাষী মুসলমান করে। উর্দুভাষী হিন্দু, এই হিন্দিভাষী হিন্দু আর উর্দু হিন্দিভাষী মুসলমান, এদের মধ্যে কলকাতাতে যত দাঙ্গা হাঙ্গামা হয় খোঁজ নিয়ে দেখুন, এরাই গণ্ডগোল করে। সেই ডাইরেক্ট অ্যাকশনের সময় কলকাতায় যে লাশ পড়েছিল এরাই সব করেছিল। খোঁজ নিয়ে দেখুন ওরা কারা। বাঙালিরা কটা, বাঙালি মুসলমান কটা, খুব কম। এখন এই 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 রক্তবীজ তাদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, গ্রাম বাংলা তো ছড়িয়ে যাচ্ছে। এই দূষণ ছড়িয়ে গেছে, দূষণ তো একটা, এ তো কলকাতা থেকে যায়। কলকাতায় উর্দুভাষী হিন্দিভাষী জায়গাগুলোতে বাঙালি মুসলমানরা সকাল বিকেল মার খায়। ওরা না মুসলমান, মানে ওদেরকে হিন্দুরা মুসলমান, মানে হিন্দুরা ওই মুসলমান বলতে উর্দুভাষীদের বোঝে, আর উর্দুভাষীরা এই বাঙালি মুসলমানদের মুসলমানই মনে করে না। হলো কি ভয়ঙ্কর একটা জায়গার মধ্যে আছে না? মানে উর্দুভাষী মুসলমানরা বাঙালি মুসলমানদের মুসলমান মনে করে না, ক্লিয়ার? আর হিন্দুরা মুসলমান বলতে মুখ হিসাবে উর্দুভাষীদের বেশি করে দেখে, ওই আলমানদের দেখে আর কি। হাস্যকর। বাঙালি যেমন দিদি, কোনো বাঙালি যোগ্য মুসলমান খুঁজে পায় না। ওই ওই রশিদ, ওস্তাদ রশিদকে বাংলার মুখ হিসাবে, মুসলমানদের মুখ হিসাবে দেখায়। ওস্তাদ রশিদকে আমি যোগ্য লোক, কিন্তু সে বাঙালি নয়। ওস্তাদ রশিদ খান কিন্তু বাঙালি নয়, যোগ্য লোক। যোগ্য অযোগ্য বলবেন না। বাংলা কি একটা যোগ্য ছিল না? সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা সিরাজ, এরা কি যোগ্য ছিল না? ছিল না, বলুন উত্তর দিন। তারা কি পদ্ম অ্যাওয়ার্ড পেয়েছে? কোন অ্যাওয়ার্ড পেয়েছে? কিছু পেয়েছে? কেউ সুপারিশ করেছে তাদের জন্য? কাজী মাসুমাককে সম্মান দিয়েছে, ধন্যবাদ। কেউ সুপারিশ করেন কেন? কেন দিদি সুপারিশ করেন কেন? সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা সিরাজ, আমি দুটো নাম বললাম আর কি। তাদের নাম কি সুপারিশ হয়েছে সম্মান দেওয়ার জন্য? কেউ করেছে, বলেছে? তারা বাঙালি মুসলমান, যোগ্য লোক, তারা পায়নি, দেবে না, মর্যাদা দেবে না। ধন্যবাদ মোদিজিদের, তারা অন্তত আমাদের মতো কিছু, মানে অযোগ্য কি যোগ্য চাই না, আমাদের দিকে নজর দিয়েছে। অন্তত রক্ত ঝরানোর কাহিনী তারা জানতো, এই রক্ত ঝরানোর কাহিনী। আমি পরিষ্কার করে বলছি, এটা বুঝে শুনে চলুন, অন্যায়ের প্রতিবাদ করুন। মুসলিম সন্ত্রাসবাদী, মুসলিম মৌলবাদী, মুসলিম হিংস্র ব্যক্তি যারা বাংলাদেশে হিংস্রতা করছে, তার তীব্র ধিক্কার, নিন্দা আমি জানিয়েছি প্রথম বাঙালি মুসলমান। হ্যাঁ, আমি বলেছি যে এখানে ভারতবর্ষে যখন আফরাজুল হয়, তখন আমরা হিন্দু সমাজের লোকেরা প্রতিবাদ করেছে। আফরাজুলের ঘটনা, আখলাকের ঘটনায় হিন্দু সমাজের লোকেরা তাদের উপাধি বর্জন করেছে, পুরস্কার বর্জন করেছে। সেরকম বাংলাদেশের রিপুদাসদের সাথে যখন নোংরামি হচ্ছে, তখন ওপার বাংলার সংখ্যাগুরু মুসলমানরাই তো পাপটা করেছে। তার প্রতিবাদে এপার বাংলার সংখ্যা লঘু মুসলমানরা কেন আপত্তি করবে না? হিন্দুরা যদি মুসলমানদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, আওয়াজ করতে পারে, মুসলমানদের অত্যাচারের বিরুদ্ধে সংখ্যালঘু অংশের মুসলমান আওয়াজ করবে না, এটা তো ক্ষয়রক। আওয়াজ করবে না কেন? এটা কাজী মাসুম আক্তারই তো বলে, এবং আওয়াজ করায় রক্তাক্ত হয়, মৃত্যুমুখে পড়ে। সেটা কি যথেষ্ট নয় নাকি? ভণ্ড নয় বলে ভণ্ড হতে হবে নাকি? ধান্দাবাজ হতে হবে নাকি? ওই আক্তার আলী হতে হবে নাকি? আক্তার আলীকে মুখ হঠাৎ করে, সে নাকি একবার ডেপুটি সুপার, সে নাকি কি মহাপুরুষ। আমি প্রথম বলেছিলাম লোকটা ফ্রড, চিটিংবাজ। রাজ্যে প্রথমেই কাজী মাসুম আক্তার 1 বছর আগে বলেছিলাম যে লোকটি ফ্রড। ও এবং সন্দীপ ঘোষ দুজনই ফ্রড। সন্দীপ ঘোষও করাপশন করে, আক্তার আলীও করাপশন করে। ওদের ইন্টারনাল কম্পিটিশনের জন্য একে অপরের বিরুদ্ধে কমপ্লেন করেছে। সন্দীপ ঘোষ আক্তার আলীর বিরুদ্ধে করেছে, আক্তার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে করেছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আক্তার আলী যে 2-3টে চিঠি করেছিল, সেইটাও গেল মহান অস্ত্র বিডিএর কাছে। বিডি একদম তাকে দেবতা বানিয়ে, এবং তিনি যথাসময়ে পাল্টি খেয়ে যখন দেখলো যে এই সরকার তাকে আর পাত্তা দিচ্ছে না, বিজেপিতে সেটা টিকিট পাওয়ার জন্য আপনাকে শুরু করে দিল। টিকিট বিজেপির টিকিট, সেটা করলে নাকি সমাজ শুধরে যাবে। এবং বেরিয়ে এসে ওই রিজাইন দিয়ে বললো আমি সব ধর্ষণ বন্ধ করে দেবো। কি ক্ষমতা আক্তার আলী! সমস্ত করাপশন আর ধর্ষণ নাকি ওই আক্তার আলী আগলাই বন্ধ করে দেবে পশ্চিমবঙ্গে। এইটা তার অমুক উক্তি। খোঁজ নিয়ে দেখুন, এখন সিবিআই তাকে খুঁজছে তার করাপশনের জন্য, অ্যারেস্ট করার জন্য পুলিশ তাকে খুঁজছে। হ্যাঁ, কেন্দ্র সরকারের সিবিআই, রাজ্য সরকারের পুলিশ বলেন, কিন্তু তার করাপশনটা প্রমাণিত সত্য, তিনিও করাপ্টেড। এই এমন আক্তার আলী মার্কা লোকদেরকে নিয়ে আবার বিজেপি প্রশংসা করে। এরা বুঝতে পারে না কি আসল কি নকল, এসব বুঝতে পারে না, বুঝতে চায় না মনে আর কি। এ বোঝার দরকার, নকলদের বেশি ভালো লাগে নাকি, চিটিংবাজদের বেশি পছন্দ নাকি? চিটিংবাজের মধ্যে অনেক মধু আছে নাকি আমি জানি না। আমি দিল্লি সরকারকে জানাতে চাইছি, এইসব পরম্পরা বন্ধ করতে হবে। যে পরম্পরা পাপ সৃষ্টি করেছে কংগ্রেস আমলে, সিপিএম আমলে, তৃণমূল আমলে, বিরোধী বিজেপি দল যেন অন্তত সেই পরম্পরার বলি না করে বাঙালি মুসলমান যোগ্য লোকদেরকে। যোগ্য লোকগুলো বলি না হয়,
তাই মুসলমান সমাজে একদিকে দেখা যাচ্ছে গুন্ডা বদমাস ওই শাহজাহান শওকতের মাতব্বরি, আর অন্যদিকে মুসলিম মৌলবাদ এই মোল্লাতন্ত্র ইমামতন্ত্রের মাতব্বরি, মধ্যবর্তী শিক্ষিত সুশীল মুসলমানদের কোনো অস্তিত্ব নেই। এর জন্য সরকারও দায়ী আর এই মিডিয়াগুলো দায়ী। এরা তুলবে না, রাজনৈতিক দলগুলো তুলবে না। এটা একটা গোপন ষড়যন্ত্রের নাম। বাঙালি মুসলমান জাতটাই করে ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ।